প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এইচএসসি এক্সামিনেশন একদমই কাছে চলে এসেছে, সন্নিকটে। আর আমরা জানি যে বাংলায় যদি এ প্লাস পেতে চাই তাহলে সেক্ষেত্রে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয় ক্ষেত্রে আমাদের ভালো করতে হবে। আর বাংলা দ্বিতীয় পত্রে ভালো করার জন্য বাংলার যে আমাদের লিখিত যে পার্ট আছে সেই লিখিত অংশ ভালো করতে হবে। আর লিখিত অংশে ভালো না করলে কোনোভাবেই বাংলায় এ প্লাস পাওয়া সম্ভব না। তো যাই হোক, কথা আমরা বেশি বাড়াবো না, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমেই রচনা নিয়ে আলোচনা করব, যেহেতু রচনায় 20 মার্ক। তো রচনা নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে যে কি আঁকাবে বা কিভাবে লিখবে, কতটুকু লিখবে বা কমন পড়বে কিনা। আসলে আমার কাছে মনে হয় রচনা খুব বেশি পড়ার দরকার হয় না। রচনা যদি 5টা রচনা পড়লে তার মধ্যে থেকে 2-3টা কমন চলে আসবে, ঠিক আছে। 5টি থেকে একটি লিখতে হয়। তো সাধারণত এই যে বিজ্ঞান বিষয়ক রচনা, এখান থেকে একটা থাকবেই যে কোনো। সাধারণত দেখা যায় কি যে বিজ্ঞান বিষয়ক যত ধরনের রচনা আছে প্রায় প্রত্যেকটা রচনাই একই রকম, শুধু হয়তো শিরোনামগুলো আলাদা হতে পারে। তাছাড়া যে আমাদের মূল যে বিষয়বস্তুগুলো সেগুলো প্রায় সিমিলার। তো বিজ্ঞান বিষয়ক রচনা, পর্যটন শিল্প, পরিবেশ দূষণ, পোশাক শিল্প, নারী উন্নয়ন, সময়ের মূল্য, এই যে বিষয়গুলো এখানে আছে, শুধু এইগুলো পড়লেই আমার ধারণা যে এখান থেকে 2-3টা কমন চলে আসবে। তো তার মধ্যে বিজ্ঞান বিষয়ক রচনা থেকে একটা কমন আসবে শিওর, হ্যাঁ। এবং এর বিজ্ঞান বিষয়ক যত রচনা আছে প্রায় সবই ওই একই রকম, 19-20, একটু ঘুরায় পেঁচাই একই কথা, একই রকম, শুধু হয়তো শিরোনামগুলো আলাদা হবে, ঠিক আছে। তো এরপর আছে পর্যটন শিল্প, পরিবেশ দূষণ, পোশাক শিল্প, নারী উন্নয়নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু পড়তে হবে, ঠিক আছে। তারপর সময়ের মূল্য, এটাও অনেক গুরুত্বপূর্ণ। তো একটা কথা মনে রাখতে হবে যে রচনায় যত বেশি কোটেশন দেওয়া যাবে রচনায় মার্কস তত বেশি আসবে, ঠিক আছে। এবং রচনা 18-20 পৃষ্ঠা লিখলে ভালো হয়, এমন না যে 18-20 পৃষ্ঠায় লিখতে হবে, বিষয়টা কিন্তু এমন না। তবে 18-20 পৃষ্ঠা লিখলে হয়তো ভালো হয়। আর একটা কথা মনে রাখতে হবে, তোমরা যারা এই টেস্ট পরীক্ষা দিয়েছো, টেস্ট পরীক্ষায় কিন্তু অনেকেই ভালো মার্কস পাও নাই। টেস্ট পরীক্ষায় হয়তো রচনা লিখছো কিন্তু বেশি মার্কস দেয় নাই। মনে রাখতে হবে টেস্ট পরীক্ষা আর বোর্ড পরীক্ষা কিন্তু এক না, ওকে। সো আমরা টেস্ট পরীক্ষায় অনেক রকমের নাম্বার দিতে পারে, অনেক কম নাম্বার দিতে পারে, কিন্তু আমাদের মূল পরীক্ষায় তোমরা যদি এইভাবে লেখো এখানে ভালো মার্কস পাবা। সো রচনাতে এইভাবে যদি তোমরা লেখো, তুমি ধরে রাখতে পারো যে তুমি 16 বা 16, 17, 18 এরকম মার্কস তোমরা ইজিলি পেতে পারো, ঠিক আছে। 16, 17, 18 তোমরা ইজিলি পেতে পারো। তো রচনায় আমাদের কিন্তু 16, 17, 18 এরকম মার্কসই পেতে হবে, এর কম পাইলে হবে না। তো এরপরে আছে আমাদের প্রতিবেদন। এখন একটা কথা মনে রাখতে হবে যে আমাদের জানো যে প্রতিবেদন লেখার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম মেনে আমাদেরকে লিখতে হবে। এবং আমাদের 2 ধরনের প্রতিবেদন আছে, একটা হচ্ছে সংবাদপত্রের প্রতিবেদন এবং আরেকটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তো 2টা লেখার কৌশল কিন্তু ভিন্ন। তো তোমরা ভাবতে পারো যে প্রতিবেদন মানে হচ্ছে 2টা প্রতিবেদন হলেই হয়তো সবগুলো সেম, আসলে বিষয়টা কিন্তু এরকম না। তো তুমি ধরো একটা সংবাদপত্রে একটা প্রতিবেদন লিখতেছো, সেই সংবাদপত্রের প্রতিবেদন আর একটা প্রতিষ্ঠানের একটা প্রতিবেদন লিখতেছো, 2টা কিন্তু এক হবে না, 2টা ভিন্ন। তো প্রতিবেদন পাওয়ার জন্য বিগত বছরের যে প্রশ্ন সেইগুলো অথবা সাম্প্রতিক বিষয়গুলো আমরা দেখতে পারি। তো এর মধ্যে আমরা একটা সাজেশনের পার্টটা দেখি যে যানজট সমস্যা, খাদ্যে ভেজাল, হ্যাঁ, তারপর কলেজের পাঠাগার সংক্রান্ত যে প্রতিবেদন, বিভিন্ন দিবস, হ্যাঁ, বৃক্ষরোপণ, তারপর বিভিন্ন আন্দোলন, ঠিক আছে, বৃক্ষরোপণ, তারপর বিভিন্ন আন্দোলন, বিদ্যুৎ সংকট ইত্যাদি, এইসব বিষয়ে আমাদের প্রতিবেদন লিখতে বলতে পারে। তো এখানে প্রতিবেদন মানে কি, যে আমরা সাধারণত দেখি যে পত্রিকায় বিভিন্ন বিষয়ের উপর কলাম দেখি, যে বিভিন্ন তথ্য আপডেট দেখি। তো এগুলোই কিন্তু একটা প্রতিবেদন, যে তুমি কোনো একটা বিষয়ের উপর তুমি লিখতেছো, এটার নিজস্ব কিছু নিয়ম আছে, নিয়মগুলো অবশ্যই দেখতে হবে। তো তার জন্য তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখতে পারো। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, এই যে যানজট সমস্যা, এখান থেকে আসার সম্ভাবনা কিন্তু প্রবল, হ্যাঁ। যানজট সমস্যা, খাদ্যে ভেজাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে, তুমি জানো এগুলো কিন্তু সবই সাম্প্রতিক বিষয়, হ্যাঁ। এগুলো সব প্রত্যেকটাই কিন্তু এই সাম্প্রতিক বিষয়, যে দ্রব্যমূল্য, যানজট, এটা সব সময় কিন্তু আমাদের আছে। খাদ্যে ভেজাল আমাদের সব সময় আছে, তাই না? আবার বর্তমান সময়ে দাম কিন্তু অনেক বেশি। আবার বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বিদ্যুৎ সংকটটা অনেক বেশি। তো তোমরা অবশ্যই এই বিষয়গুলো বেশি করে পড়বা। প্রতিবেদন যদি তুমি
জাস্ট এই বিষয়গুলো বেশি করে পড়ো। আমি তোমাকে বলতে পারি যে এর ভিতর থেকেই তোমরা হয়তো কমন পেয়ে যেতে পারো। আর যদি কমন নাও পড়ে এইগুলোর মধ্যে থেকে, সাপোজ যদি কমন না পড়ে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা যদি এই বিষয়গুলো পড়ে রাখো, যেটাই আসুক না কেন নিজের মতো করে তুমি লিখে আসতে পারবা। ঠিক আছে, তারপরে আছে আমাদের দিনলিপি। তো প্রতিবেদন লেখার চেয়ে আমার কাছে মনে হয় যে দিনলিপি লেখাটা সহজ। তো এটা দিনলিপি মানে কি, তোমরা যে সাধারণত ডায়েরি লেখো, সেই ডায়েরি কিন্তু আসলে দিনলিপি। ঠিক আছে, তো দিনলিপির তোমরা যে বিভিন্ন নির্দিষ্ট স্থানে তুমি ভ্রমণ করেছো, সেই ভ্রমণের উপর তোমার একটা দিনলিপি, বা কলেজে তোমার প্রথম দিন, তার উপর তোমার একটা ডায়েরি লেখা বা দিনলিপি লেখা। তো এগুলো অনেক সহজ, দিনলিপি লেখাটা অনেক সহজ। তো সাধারণত 2 থেকে 2.5 পৃষ্ঠা দিনলিপি লিখে শেষ করতে হবে। সংলাপ বা ছোট গল্প, তোমার এই যে সংলাপ, সংলাপ বলতে আমরা কি বোঝাই, যে আমরা যে ডায়ালগ পড়েছি ইংলিশে, ঠিক আছে, সেটাকেই বলে সংলাপ। তো 12 থেকে 14 জোড়ায় সংলাপ শেষ করতে হবে। 12 থেকে 14 জোড়া বলতে কি বোঝে, যে তুমি একটা কথা বললে, সেই কথার রিপ্লাই হয়তো আরেকজন একটা কথা বললো, এই যে প্রশ্ন এবং উত্তর, এই দুইটা মিলে হচ্ছে একটা জোড়া। এরকম 12 থেকে 14 জোড়া, 12 থেকে 14 জোড়া এর মধ্যে তোমাকে শেষ করতে হবে। তো আমাদের সংলাপ থাকতে পারে সাম্প্রতিক বিষয় নিয়ে, সংলাপ থাকতে পারে, যেমন ধরো বর্তমান সময়ের এই কলেজের রেজাল্ট, হ্যাঁ, তারপর জলবায়ুর পরিবর্তন, সরকারের বিভিন্ন উন্নয়ন, এই সরকারের বিভিন্ন উন্নয়ন সম্পর্কে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর পরীক্ষার প্রস্তুতি, সাধারণ এইসব বিষয়ের উপরে সংলাপ হয়ে থাকে। তো ছোট গল্পের তুলনায় সংলাপ দেওয়া অনেক সহজ। আর সংলাপ মানে কি, আমরা কিন্তু সাধারণত যে কথোপকথন করি, যে একজন আরেকজনের সাথে কথা বলে থাকি, ওইটাই কিন্তু সংলাপ। ঠিক আছে, সো সংলাপ লেখাটা অনেকটা সহজ, তুলনামূলক সহজ। আর ছোটবেলা থেকেই কিন্তু আমরা ডায়লগ লিখতে লিখতে আসছি, সো এটা আমাদের কাছে কঠিন লাগার কথা না। তো 2 থেকে 2.5 পেজের মধ্যে সংলাপ শেষ করতে হবে। আরেকটা কথা তোমরা অবশ্যই মনে রাখবা, এসএসসি আর এইচএসসি কিন্তু এক না। তোমরা হয়তো আগে পরীক্ষা দিয়েছো জিএসসি, এসএসসি বা পিএসসি পরীক্ষা দিয়েছো, তো সেইগুলোর সাথে কিন্তু এইচএসসি কে কম্পেয়ার করা যাবে না, অবশ্যই কাটাকাটি করা যাবে না। সুন্দরভাবে পরীক্ষা দিবা, এবং পরীক্ষার লেখা যে স্যার খাতা দেখবে, তার জন্য তোমার খাতাটা দেখে ভালো লাগে, এবং তার মধ্যে যেন কোনো ইন্টারাপশন না আসে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো তারপর আছে ইমেইল বা আবেদন। তো ইমেইল কি তোমরা জানো, ঠিক আছে, ইমেইল বা বৈদ্যুতিন চিঠি, এটা একটা নির্দিষ্ট কাঠামো অনুসারে লিখতে হয়। প্রাতিষ্ঠানিক মেইল, ইমেইল এবং ব্যক্তিগত ইমেইল লেখার নিয়ম কিন্তু এক নয়। আসলে এটা বলতে কি বোঝাচ্ছি, যে তুমি যখন কোনো প্রতিষ্ঠানে লিখবা, সেই প্রতিষ্ঠানের মেইলের যে শব্দ চয়ন, ভাষা, আর তুমি ব্যক্তিগতভাবে যখন একটা মেইল দিবা, সেই দুটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে, যে প্রাতিষ্ঠানিক মেইল এবং ব্যক্তিগত মেইল কখনোই এক না। তো সাধারণত তুমি চাকরির জন্য আবেদন, যেটাকে আমরা ইংলিশে বলি সিভি, এখান থেকে একটা তুমি আবেদন পেতে পারো। বই সম্পর্কে জানানো, তারপর বন্ধুকে অভিনন্দন জানিয়ে বার্তা, এটা এই যে বন্ধুকে অভিনন্দন জানানো যেটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা চলে আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এই বন্ধুকে অভিনন্দন জানিয়ে বার্তা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এইসব বিষয়ে কিন্তু ইমেইল আসতে পারে, এবং ইমেইল সাধারণত 1 পৃষ্ঠায় শেষ করতে হবে, বেশি করা যাবে না। তবে ইমেইলের তুলনায় আবেদনপত্র বেশ সহজ। তো আবেদনপত্র তোমার সাধারণত 2 পৃষ্ঠা লিখতে হবে। তবে তুমি যদি আবেদনপত্রে তুমি চাকরির আবেদন থাকে, তো চাকরির আবেদন কিন্তু তুলনামূলক কঠিন, এটা মাথায় রাখতে হবে। চাকরির আবেদন তুলনামূলক কঠিন, ঠিক আছে, কারণ এই চাকরির আবেদন লিখতে গেলে, যেটাকে আমরা ইংলিশে বলি সিবি, এই চাকরির আবেদন কিন্তু একটা নির্দিষ্ট কাঠামো মেনে হয়, সো এটা একটু তুলনামূলক কঠিন হয়ে থাকে। তো যাই হোক, ইমেইল তোমরা বিগত বছরের ইমেইলগুলো দেখবা, যেগুলো পরীক্ষায় এসেছে, বা আবেদনগুলো দেখবা। তো আসলে কয়েকটা যদি তুমি তোমার শুধু বিগত বছরের এগুলো একটু ভালো করে, ফরম্যাটটা ভালো করে পড়ো। দেখো, বাংলায় তোমার জাস্ট ফুল পড়ার দরকার নাই, যে বাংলায় তোমার পুরোটা অনেক পড়তে হবে এমন কিন্তু না, যে তুমি বাংলায় নিজের মতো করে অনেক কিছু লিখতে পারবা যদি তুমি নিয়ম জানো। তোমাকে নিয়ম জানতে হবে, ঠিক আছে। তারপর আমাদের আছে কি সারাংশ, সারমর্ম। তো সারাংশ বা সারমর্ম মানে কি, এটা আমরা অনেক আগে থেকেই করে আসছি। সারাংশ এবং সারমর্মে আমাদের 4 থেকে 5 লাইনের মধ্যে শেষ করতে হবে। সারাংশ এবং সারমর্ম, আমি আবারও বলছি, সারাংশ এবং সারমর্ম 5 লাইনের মধ্যে, আমাদের 4 থেকে 5 লাইনের মধ্যে শেষ করতে হবে, মানে মূল কথাগুলো। তো এটা সাধারণত কমন পড়ে না, সারাংশ এবং সারমর্ম একেবারেই কমন পড়ে না। তো বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, সেগুলো পড়লে তোমরা একটা ধারণা পাবা। আর বাংলা সবই তোমাদের মুখস্থ করতে হবে এরকম না, বাংলা নিজের মতো করে লেখা যায়, মূল বিষয়টা বুঝতে পারলে এটা পারা যায়। এবং সারাংশ এবং সারমর্ম লেখার জন্য তোমার শেষ লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সো শেষ লাইনটা খুব মনোযোগ দিয়ে লিখতে
করতে হবে, কারণ ওই শেষ লাইনের উপর নির্ভর করে যে তোমার স্যার মার্কস দিবে কি, ভালো মার্কস দিবে না খারাপ মার্কস দিবে। সো এবং অমূলক কোনো কিছু দেওয়া যাবে না, যে জিনিসটি তুমি দিবে একদম মূল জিনিসগুলো দিতে হবে তোমাকে, ঠিক আছে? তো তারপর যে ভাব সম্প্রসারণ, তোমরা সাধারণত আমাদের যে গত 6 বছরে আমাদের যে বোর্ডগুলো আসছে সেই বোর্ডের প্রশ্নগুলো পড়লেই এনাফ, ঠিক আছে? এইগুলোর থেকেই মানে ঘুরায় ফেরাই ওই প্রত্যেক 2-1 বছর পর পর একই জিনিস দেয়। তো ভাব সম্প্রসারণ গত 6 বছরে যে বোর্ডগুলো আছে সবগুলো পড়ে ফেলবা, ঠিক আছে? এবং আরেকটা কথা মনে রাখবা যে 2.5 থেকে 3 পৃষ্ঠা ভাব সম্প্রসারণ লিখে শেষ করতে হবে, এটা মাথায় রাখবা। কমও লিখবা না, বেশিও লিখবা না। এবং হাতের লেখা যদি পরিষ্কার না হয়, ঠিক আছে, আর যদি তোমার বানান ভুল হয়, সেই ক্ষেত্রে তুমি এই ভাব সম্প্রসারণ না লিখে সারাংশ লিখবা, যেহেতু সারাংশ কম লিখতে হয়। সো কম লেখার মাধ্যমে তুমি একটা পুরো মার্কস তুমি পেতে পারো। সো এটাই হচ্ছে আমাদের রিটেনের সাজেশন, বা রিটেন পরীক্ষায় তোমরা যদি এইভাবে পরীক্ষা দাও তোমরা অনেক ভালো করবা। তো যেটা রিটেনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তোমার পরীক্ষার হলে কোনো বানান ভুল করা যাবে না। পরীক্ষার হলে লেখাগুলো সাক্কা করবা, এবং তুমি যখন রচনা লিখবা রচনায় কোটেশন দিবা, তাহলেই এইচএসসি পরীক্ষায় তোমরা ভালো করবা, ঠিক আছে? তো তোমরা এইচএসসি পরীক্ষার্থী যারা আছো, তোমাদের পরীক্ষা মাত্র একদিন পরেই তোমাদের এক্সামিনেশন। তো তোমরা এই টাইমটাও যদি কেউ মনোযোগ দেয় উইদিন 2 days এর মধ্যে যদি তোমরা একটু ভালো করে পড়ো, সেক্ষেত্রে কিন্তু তোমরা A+ পেতে পারো। সো আমি কথা আর বাড়াবো না, তোমরা এই বিগত প্রশ্নের প্রশ্নগুলো সহ এই যেভাবে বললাম এই অংশগুলো, লিখিত অংশগুলো পড়ে ফেলো। আর আমি তোমাদের যে ব্যাকরণ অংশ আছে 100% যেখান থেকে তুমি কমন পেতে পারো, এই সাজেশনটা দিয়ে দিব। তো সাজেশনগুলো অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের উপকৃত হবা আশা করি। ধন্যবাদ।